আমাদের কর্মশালার দ্বিতীয় দিন, আবার নতুন কিছু শেখার দিন। আমরা গত দিনের মতোই বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিনকে সূচনা করব। বেদ মন্ত্র উচ্চারণ করবেন শ্রাবন্তী বসু, শ্রাবন্তী দি, এবং সেটিকে অনুবাদ করে আমাদের শোনাবে শুভায়ন। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম দেবা ভাগং যথা পূর্বে সংজানানা উপাসতে সমানো মন্ত্রঃ সমিতি সমানে সমানাম মনঃ সহ চিত্তমেষম সমানম মন্ত্রমভিমন্ত্রৈব সমানেন বা হবিষা জুহোমি সমানেব আকুতি সমানা হৃদয়ানি বা সমানমস্তু ভো মনঃ যথা বা সুসহাসতি। এসো আমরা একসঙ্গে চলি, একভাবে কথা বলি, আমাদের মন একই রকম জানুক। দেবতা সমপূর্বসূরীদের আমরা অনুসরণ করি। আমাদের মন্ত্র এক হোক, আমাদের উদ্দেশ্য এক হোক, আমাদের মন ও চিত্ত এক হোক। আমরা একসঙ্গে ঈশ্বরের বন্দনা করি। আমাদের আকুতি এক হোক, আমাদের হৃদয় এক হোক। এসো আমরা একসঙ্গে সুন্দরভাবে থাকি। যে বেদ মন্ত্রটি শুনলেন সেই অনুবাদটি শ্রাবন্তী দি করেছেন এবং সেটি পাঠ করলো শুভায়ন। আমরা এবার কর্মশালার প্রথম ভাগে চলে যাই, মানে দ্বিতীয় দিনের প্রথম ভাগ। তার আগে আমাদের ভালো লাগাটুকু তোমাদের সাথে ভাগ করে নিই। একটি কর্মশালা বা শ্রেণীকক্ষ তখনই আনন্দমুখর হয়ে ওঠে যখন মঞ্চের এদিকের সাথে ওদিকের সংযোগ স্থাপন খুব সুন্দর হয়। তোমরা গতকাল যেভাবে আমাদের সঙ্গে ছিলে এবং যেভাবে সক্রিয় যোগদান করেছো, তার ফলে এই কর্মশালাটি অত্যন্ত সফল এবং সুন্দরভাবে এগিয়ে চলেছে। আজও নিশ্চয়ই তোমাদের কাছ থেকে সেই সমান সক্রিয় যোগদান আমরা পাবো, যাতে আমাদের কর্মশালাটি সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। আমরা সরাসরি চলে যাব দুই বক্তার কাছে। যে আলোচনা তোমরা গতকাল শুনেছিলে শ্রাবন্তী দি এবং শুভায়নের কাছ থেকে, সেই আলোচনা যেখানে শেষ হয়েছিল আজ সেই শেষ থেকেই শুরু হবে। তাই সরাসরি তাদের কাছেই চলে যাই, তারাই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাবেন। কি বলবো, শুভ দ্বীপ প্রহর। একদম এই সময়তেই আবার নতুন করে শুরুটা হলো। কালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমাদের আবৃত্তি কর্মশালার নাম আবৃত্তি মননে এবং উচ্চারণে। কালকে আমরা দুরকম ভাগ দেখতে পেয়েছি। প্রথমার্ধে যখন আমাদের কবি এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, তো ইনি যে আলোচনা করেছিলেন কবিতা এবং আবৃত্তি নিয়ে, তার পুরোপুরি দাবিটাই কিন্তু মননের কাছে। কবিতা আমাদের মননে কিভাবে ধরা দেয়, কবি এবং আবৃত্তিকারের যে সম্পর্ক, সেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। দ্বিতীয়ার্ধে যে আলোচনা হয়েছিল তা পুরোপুরি উচ্চারণ, কবিতার উচ্চারণ মঞ্চে কিরকম হবে তার অনেক রকম প্রকৌশল আমাদের
শ্রদ্ধেয় বক্তা শ্রী সৌমিত্র মিত্র তিনি শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রথম দিনে মননে এবং উচ্চারণে দুটো ভাগই আমরা স্পর্শ করেছি। আজকে আবার দ্বিতীয় দিনেও এই দুটো ভাগকে স্পর্শ করব। দ্বিতীয় দিনের যে প্রথমার্ধ আমরা একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলাম। তোমরা যারা পেয়েছো আমাদের এই শিডিউলটা তারা দেখেছো। আজকে স্বর ও উচ্চারণের অনুশীলন, পাঠ, অভ্যাস এটা প্রথমার্ধে রাখা ছিল। তারপর নিজের কাছে প্রতিশ্রুতি, একটি কবিতা তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, সেই কবিতাটা নিয়ে একটু চর্চা এটা হবে। স্বরচর্চা এবং উচ্চারণ এখানে বেশিরভাগই আমাদের ব্রততী পরম্পরা পরিবারের, এবং আরো যারা রয়েছেন তারা অনেকেই আবৃত্তি চর্চা নিয়মিত করে থাকো। স্বরচর্চার বিভিন্ন যে কৌশল রয়েছে সে নিয়ে আমরা ক্লাসে হোক বা বিভিন্ন সময় তোমাদেরও একটা আইডিয়া আছে, বা কালকে সৌমিত্র কাকু যখন দেখাচ্ছিলেন উনিও বেশ কিছু টিপস দিয়েছেন। ওই বিষয়টা আমরা চেষ্টা করব একটু উচ্চারণ এবং স্বরচর্চাটা ছুঁয়ে যাওয়ার। কিন্তু তার আগে গতকাল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে আবৃত্তি, কবি ও কবির সময়কাল, এই বিষয়টার সম্পূর্ণ দাবি আমাদের বোধের কাছে। সেই দিকটা থেকে একটু ছুঁয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করছি। তারপর আজকের যে নির্দিষ্ট বিষয়বস্তু আছে সেগুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আবৃত্তিতে ছন্দের ব্যবহার এই অংশটি তো অবশ্যই ছুঁয়ে যাব, কারণ এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি কবি এবং সময়কাল, এবং কবির সময়কাল অনুযায়ী তার লেখার ধরন বদলে যায়, তার লেখার ধরন অনুযায়ী আবৃত্তিকারের বলা বদলে যায়। এই বিষয় নিয়ে কালকে বেশ যেভাবে শুরু করব ভেবে টেবে এসেছিলাম, অনেক ভালো ভালো লিখে টিকে এনে সেটা বলা হয়ে গেল, আসল বিষয়বস্তুটা বলা হলো না। তখন আমি একটু বিপদে পড়লাম যে আজকে তাহলে কিভাবে শুরু করা যায়। মানে বিষয়বস্তুটা জমিয়ে নিয়ে তারপর তাতে প্রবেশ করব ভেবেছিলাম, প্রবেশের মুহূর্তটিতেই আমাকে মঞ্চ ছেড়ে দিতে হলো এবং শ্রাবন্তী দিকেও মঞ্চ ছেড়ে দিতে হলো। তাহলে আজকে সময়টা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। তাহলে আজকে কিভাবে শুরু করব ভাবতে ভাবতে শ্রাবন্তীদের একটি লেখা আমি পড়ে ফেললাম। সেই লেখাতে ভীষণ ভালো শিশির কুমার ভাদুরীর জীবনের একটি ঘটনা, আমি এটা মানে শিশির কুমার ভাদুরীর ওপর তার দাদামশাই কৃষ্ণ কিশোর আচার্যের একটা প্রভাব যে পরিপূর্ণ মাত্রায় ছিল এ সম্পর্কে ধারণা আমার ছিল, কিন্তু এই ঘটনাটি আমি জানতাম না। সেই ঘটনাটি শ্রাবন্তীদের লেখা থেকে আমি পেয়েছি। ভাবলাম এটা দিয়েই আজকে আলোচনায় প্রবেশ করা যাক, তাহলে তোমাদেরও একটু সুবিধা হবে বিষয়টির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে। আবৃত্তির ইতিহাস যখন আমরা চর্চা করি, সঙ্গতভাবেই যেখানে এসে আমরা থমকাই 19 শতাব্দীর পরবর্তী ক্ষেত্রে 20 শতাব্দীর দোরগোড়ায় যখন আধুনিক আবৃত্তি তার রূপ পরিগ্রহ করতে শুরু করেছে, যে নামটি প্রথমেই আমাদের ভীষণভাবে নাড়া দেয় তিনি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী। শিশির কুমার ভাদুরী এবং তার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্ক এবং ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তার যে যাতায়াত, তিনি আবৃত্তি কিভাবে করতেন এবং রবীন্দ্রনাথের কবিতা তিনি যখন তখন আবৃত্তি করতেন, এবং কালকে বললেন যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার কাছেই রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি শুনে তার মনে হয়েছিল যে কবিতা এভাবেও বলা যেতে পারে। এতখানি প্রভাব ছিল শিশির কুমারের। এবং শিশির কুমারের জীবনী যারা লিখেছেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে শিশির কুমারের জীবনটাই যেন একটি বর্ণাঢ্য রসালো কাব্যের মতন, এমন ভাবে তিনি তার জীবন, কাব্য এবং নাটককে এক করে দিতে পেরেছিলেন। এই শিশির কুমার যখন ছোটবেলায় মেদিনীপুরে তার মাতুলালয়ে ছিলেন দীর্ঘদিন, তখন সেই সময় গ্রামে গঞ্জে এখনো হয়, অনেক জায়গায় গ্রামে কেন বিভিন্ন জায়গাতেই হয় যাত্রা, তিনি যাত্রা দেখতে গিয়েছিলেন। যাত্রাতে যেভাবে হয় আমরা জানি, একটু অতি নাটকীয়, একটু চড়া সুরে কথা বলার প্রবণতা থাকে, এবং তখনকার দিনে আরো ছিল, এখন তো তাও মাইক্রোফোনের সাহায্য পান শিল্পীরা, তখনকার দিনে তো সেটাও পাওয়া যেত না, একদম শেষতম শ্রোতার কাছে পর্যন্ত যাতে তাদের কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বর উপযুক্ত অভিব্যক্তি সমেত পৌঁছয় এবং তাদের যাতে নাড়া দেয়, এটাই মূলত কলাকুশলীদের আর কি প্রধান অন্বিষ্ট থাকতো, যাতে তারা সেই কাজটাতে সফল হয়। সুতরাং একটু অতি অভিনয় যাত্রা বরাবরই বাঁধা। তা শিশির কুমার সেই রকম একবার যাত্রা শুনে তার বাড়িতে এসেছেন। বাড়িতে এসে উনি পড়েছেন মেঘনাদ বধ। সেই মেঘনাদ বধ কাব্য উনি ওই রকম যাত্রার ভঙ্গিতে আবৃত্তি করে যাচ্ছেন পাশের ঘরে বসে, ওই রকম ভাবে গলা কাঁপিয়ে টাপিয়ে মেঘনাদ বধ উনি ওইভাবে বলছেন। এবার ওর দাদামশাই কৃষ্ণ কিশোর আচার্য তিনি পাশের ঘরে ছিলেন, তিনি সেটা শুনতে পেয়েছেন। তিনি শুনতে পেয়ে বেরিয়ে এসে বলছেন, তুই কি বাড়িতে যখন কথা বলিস তাহলে এইভাবেই কি কথা বলিস? স্বাভাবিকভাবে শিশির কুমার ভাদুরী উত্তর দিয়েছেন, না আমি এইভাবে তো কথা বলি না। তখন তার উত্তরে ওনার দাদামশাই ওনাকে বলেছিলেন, তাহলে আবৃত্তির ওপরে বৃহন্নলা সুলভ এইরকম গলা কাঁপিয়ে এই অযথা অত্যাচারটা কেন?
আবৃত্তির উপরে এরকম অত্যাচার করার তো কোনো মানে হয় না। আবৃত্তি তুমি যখন বলবে, তুমি তোমার স্বাভাবিক কথা বলার ভঙ্গিতেই বলবে, স্বাভাবিক স্বর অনুযায়ী বলবে। এইখানের পর শ্রাবন্তী যে কথাটা লিখেছে আমার ভীষণ ভালো লেগেছে, যে সেই বোধহয় প্রথম শিশির কুমারের মনের মধ্যে এই ধারণাটা দানা বাঁধলো যে যেভাবে যাত্রা করা যায় সেভাবে মেঘনাদ বধ কাব্য পড়া যায় না। আর এখান থেকেই পরে তিনি অনুভব করতে পেরেছিলেন যেভাবে মেঘনাদ বধ কাব্য পড়া যায় সেভাবে রবীন্দ্রনাথ পড়া যায় না। আর আমাদের দীর্ঘদিনের চর্চা আমাদের এটাই শেখাবে, যেভাবে রবীন্দ্রনাথ পড়া যায় সেভাবে নজরুল পড়া যায় না, সেভাবে নজরুলের মতন করে আমরা জীবনানন্দ পড়তে পারি না, নজরুল জীবনানন্দের মতন করে আমরা সাম্প্রতিক সময়ের আধুনিক কবিদেরও শুনতে পারি না। প্রত্যেকের বলার ধরন তাদের সময় কাল অনুযায়ী আমাদের তার লেখাতে যে প্রক্ষেপটা পড়েছে সেটাকেই মাথায় নিয়ে আমাদের বলার ধরনটাও বদল করতে হবে। আচ্ছা, আমি একটু মধ্যযুগ থেকে শুরু করি তাহলে শ্রাবন্তী দি। একদম মধ্যযুগে আমরা যদি পৌঁছই, আমি যেটা পাঠিয়েছিলাম মধ্যযুগের এর আগে বোধহয় ছিল মন্দির বা একদম মধ্যযুগের দিকে আমরা যদি দৃষ্টি দিই, গতকাল যে আলোচনার প্রথমেই বা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছো বা যারা চর্চা করো জানো যে মধ্যযুগ মোটামুটি দেববাদ নির্ভর সাহিত্যই সেই সময় ব্যাপক অর্থে ছিল। সেটা মঙ্গল কাব্যই আমরা বলি, সেটা বৈষ্ণব পদাবলী সাহিত্যই বলি, শাক্ত পদাবলী বলি বা চৈতন্য জীবনী কাব্য। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, যেখানে মানবিক প্রেম প্রণয়মূলক আখ্যান কাব্য যেখানে প্রকাশিত হয়েছে, আরাকান রাজসভার যে সমস্ত কাব্য আমরা যারা চর্চা করি সেগুলো জানি, কিন্তু মূলত তার কি বলবো কেন্দ্রীয় চরিত্র ছিল দেববাদ নির্ভরতা। তা এখানে আমরা একটা এই পদটা মোটামুটি বাংলা নিয়ে যারা পড়েছে তাদের বলতে পারা উচিত কার লেখা হতে পারে। এটা একটা বৈষ্ণব পদাবলীর অত্যন্ত বিখ্যাত পদ। না, চণ্ডীদাস ঠিক নয়, এটা একটু হ্যাঁ বিদ্যাপতি কাছাকাছি গেছে ঠিকই, কিন্তু বিদ্যাপতির ছায়া তো অবশ্যই তার মধ্যে আছে, সেই জন্য এই কবিকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, গোবিন্দ দাস। একদম ব্রজের মধুর লীলা যে গাইলেন কি জান, যাশুনি দরবেশিলা গাইলেন কবি বিদ্যাপতি, তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। আমরা গোবিন্দ দাস কবিরাজের পদ এখানে রেখেছি। তাহলে আমি একটু সৈনীকে ডেকে নেবো। সৈনী বাংলা সাহিত্যের ছাত্রী, তুই একবার পদটা পড়ে দে। হ্যাঁ, সুন্দরী করছি। এটা বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায়গুলো আমরা জানি, তার মধ্যে অন্যতম একটা উল্লেখযোগ্য পর্যায় হচ্ছে অভিসার, যেখানে শ্রীরাধিকা নিজেকে প্রস্তুত করছেন শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য। সেই বিষয়ের অভিসারের প্রস্তুতিমূলক একটা পদ এটা চলে একটা কর্ড লিস্ট। আচ্ছা, কর্ড লিস্টটা যদি একটু সার্কুলেট করা যায় আমাদের পার্টিসিপেন্টদের সুবিধা হবে। হ্যাঁ, ওরা ওখান থেকেই বল। না, উনি দর্শকদের জন্য ও তাহলে তুই এখানে মন্দির বাহিরে কঠিন কপাট, চলইত শঙ্কিল পঙ্কিল বাট, তহিয়তি দূরতর বাদলু দোল, বারিকি বারই নীল নিচল, সুন্দরী কইছে করমে অভিসার, হরিরহ মানস সুরধুনি পার, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, শুনাইতে শ্রাবণে মরমে মরি যায়, শুনাইতে শ্রাবণে মরমে মরি যায়, দশদিশি দামিনী দহন বিধার, হেরইতে ইচকই লোচন তার, ইথে যদি সুন্দরী তেজ বিগেহ, প্রেমক লাগি উপেক্ষরি দেহ। ঠিক আছে, তাহলে এইটা আমরা পদটা এখানে পড়লাম, বৈষ্ণব পদাবলীর অত্যন্ত প্রসিদ্ধ একটা পদ। এই পদটা ও যেরকম ভাবে পড়লো মোটামুটি আমাদের প্রথম পড়লে ওরকমই একটা অনুভূতি হয়, কিন্তু এটা যখন আমরা পড়বো আমাদের কোন অনুষ্ঠানে আমরা যখন এইখানে যাবো, শ্রাবন্তী একটু পড়ে শোনা। না না, মানে এটার একটা বিশিষ্ট ধরন আছে। আমরা যখন হ্যাঁ যে মন্দির বাহির আমরা বলতে পারি না, মাত্রা এটা নিয়ে যখন ছন্দের আলোচনা মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তাহিয়াতি দূরতর বাদল দোল, বারিকি বারই নীল নিচল। সুন্দরী
সুন্দরী কৈছে করবি অভিসার হরিরহ মানস সুরধনি পার। সেই যে চলনে তিনি লিখেছেন সেই চলনটা আমাদের বুঝতে হবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো তাহলে কি কবিতা পড়তে গেলে আমাদের আমরা না ছন্দে আসবো। এটা আমরা ছন্দে এর পরের সেশনটাই যখন ছন্দে আমরা ঢুকবো তখন এইরকম উদাহরণ আছে। হ্যাঁ, সেই উদাহরণগুলো দিয়ে তখন আমরা জিনিসটা আরো গভীরে বিশ্লেষণ করব। যেটা বলবার যে এই পদটা এরকম আমাদের অনুষ্ঠান আসতেই পারে যেখানে একটু প্রাচীন কবিতা আমাদের পড়তে হলো, কখনো চর্যাপদ থেকে হয়তো কোনো পদ পড়তে হলো, কখনো বৈষ্ণব পদাবলী থেকে পড়তে হলো। তাহলে আমাদের মোটামুটি যে চলনে এগুলি লেখা সেই চলনটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং উচ্চারণ রীতি। হ্যাঁ, এটা যে ব্রজবুলি ভাষার যে একটা প্রভাব এর মধ্যে রয়েছে, যেটা পুরোপুরি কিন্তু তখনও বা গোবিন্দ দাসের পদে কিন্তু ব্রজবুলির একটা প্রভাব আছে যেটা সম্পূর্ণ রকম বাংলা নয়, যেটা চণ্ডীদাসের পদটা পুরোপুরি বাংলা। সইকে বা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ, সেটা পুরোপুরি বাংলায়, কিন্তু এটার মধ্যে একটা ব্রজবুলির প্রভাব আছে। সুতরাং তার যে উচ্চারণ বিধি সেইটা আমাদেরকে একটু মাথায় রেখে কিন্তু বলতে হবে। মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। তোমরা বলো একটু। মন্দির বাহির কঠিন কপাট চলইতে পঙ্কিল পঙ্কিল বাট তহিয়তি দূরতর বাদল দোল বারি কি বারি নীল নিচোল। তহিয়তি দূরতর বাদল দোল বারি কি বারি নীল নিচোল। সুন্দরী, সুন্দরী নয়, যেহেতু ব্রজবুলি থেকে আমরা বলছি। সুন্দরী কৈছে করবি অভিসার হরিরহ মানস সুরধনি পার। সুন্দরী কৈছে করবি অভিসার হরিরহ মানস সুরধনি পার। আর পুরোপুরি পড়ছি না, মোটামুটি তোমাদের একটু জিনিসগুলো ধরিয়ে দেয়া। তাহলে এই সময়কালে এবার তোমরা প্রশ্নই করতে পারো যে তাহলে কি প্রত্যেকই বাংলা সাহিত্যের ছাত্র ছাত্রী হতে হবে? তা না হলে আমরা কি করে জানবো? তা নয়, সেটা সবসময় তো সম্ভব নয়। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে বিভিন্ন পেশা থেকে ছেলেমেয়ে শ্রাবন্তীদি যেরকম রয়েছে, কিন্তু আমাদের একটা চলনসই ধারণা থাকা দরকার। মানে গোবিন্দ দাস কবিরাজের পদটা যখন আমাদের কোনো জায়গায় পড়তে হবে বা আবৃত্তি করতে হবে, তখন আমরা সেটাকে যেন একদম সাম্প্রতিক সময়ের মতন করে না পড়ে ফেলি। অন্তত তিনি হয়তো এটাকে তিনি রাধাকৃষ্ণর মতন করে লিখেছেন, আমি কোনো মানব মানবী যাদের সামনে দেখছি তাদের প্রেম যাত্রার কথা ভেবেও কবিতাটা বলতে পারি, কিন্তু তার চলনটা যেন একেবারে তার বিপ্রতীপে গিয়ে না দাঁড়ায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা চলনসই ধারণা কবিদের সম্পর্কে রাখা, তাই তো? এবার কি মধ্যযুগটা নিয়ে? হ্যাঁ বল। ওই যে বললাম, কালকেই বলছিলাম যে কবিদের এই বোধটাও কিন্তু একটা চর্চার বিষয়। এরকম নয় যে বোধটা সবসময় আমাদের ভেতর থেকে আসে। এইটা দেখবে অনেক কবিতা পড়তে পড়তে বারবার পড়তে পড়তে সেই বোধটা চলেই আসে। তুমি নিজেই ধরতে পারবে তখন কবিতাটা ওইভাবেই তোমার কাছে আসছে, তোমার ভেতরে ভেতরে শব্দটা। মানে আমি যখন প্রথম পড়লাম আমার কাছে কিন্তু শব্দগুলো ওইভাবেই এলো। মন্দির বাহিরে কঠিন কপাট চলহিত শঙ্কিল পঙ্কিল বাট। মানে আমার একবারও মনে হয়নি আমি স্ট্রেট পড়ি মন্দির বাহিরে কঠিন কপাট চলহিত শঙ্কিল পঙ্কিল বাট। হয়তো এভাবে পড়া যায়, পড়লে অন্য মাত্রাও পেতে পারে, কিন্তু সেটা আমি তখনই পড়তে পারি যখন আমার ছন্দের বোধটা থাকবে। ব্যাকরণ জেনে আমি যখন ব্যাকরণ ভাঙবো তখন সেই ভাঙাটায় একটা অন্য জোর থাকে। আমি যদি ব্যাকরণ না জানি আর ব্যাকরণ জেনে ব্যাকরণ ভাঙি, দুটোর মধ্যে তফাৎ আছে, ফলে ওই দ্বিতীয়টা অনেক জোরালো হয়। তো আমি পড়তেই পারি স্ট্রেট, সেটা আমাকে বারে বারে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কেমন লাগছে শুনতে। কিন্তু প্রাথমিকভাবে তখন কবিতাটা প্রথমে ওইভাবেই ধরা দেবে। ওটাও কিন্তু ওই চর্চার মধ্যে দিয়েই আসে, যে অটোমেটিক্যালি আসবে। মধ্যযুগ নিয়ে খুব একটা বলার নেই, মানে অকারণ একটা পর্ব তো দীর্ঘায়িত করে লাভ নেই। আমরা এরপরে একটু এগিয়ে যাই। এরপর মধ্যযুগ মানে এটা আমরা পদাবলী থেকে পড়লাম, ঠিক এরকমই শাক্ত পদাবলীর বিভিন্ন পদ ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। বা আমরা যখন মঙ্গল কাব্য বা রামের বিলাপ, যেটা আমাদের একদমই চেনা, অধিকাংশেরই আমাদের মাধ্যমিকের সিলেবাসে ছিল, যে সীতা দেন সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা করি, এই ধরনের পিসগুলো যখন আমরা পাবো, মোটামুটি কোন সময়ের কবি এবং সেই কবিতা বা সেই কাব্যাংশের চলনটা বুঝে আমাদের আবৃত্তি করতে হবে। এটা তো মধ্যযুগের একটা দীর্ঘদিনের ধারা। এরপর এই ধারার মূলে যিনি কুঠারাঘাত করেছিলেন তিনি
মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি একদম প্রচলিত যে পয়ার ত্রিপদীর যে একদম নিগড়, সেটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্ত যে অমিত্রাক্ষর ছন্দের, অমিত্রাক্ষর এটা অনেকেই উচ্চারণটা ভুল ভীষণ কানে আসে, অমৃতাক্ষর অনেকেই বলে থাকে, কিন্তু নয়, অমিত্রাক্ষর, অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষের যে অক্ষরের মিত্রতা সেটা স্থাপিত হচ্ছে না। মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, কপাট বাটের এই যে মিত্রতা, এটা মধুসূদনের লেখাতে আমরা পাবো না। শেষের অক্ষরের সঙ্গে তার পরের লাইনের অক্ষরের যে মিত্রতা সেটা সম্পূর্ণ ভেঙে গেল। অমিত্রাক্ষর ছন্দ, এখান থেকেই তার ভাবনাটা শুরু। হ্যাঁ, এখানে আমরা একদম মাইকেলের মেঘনাদ বধ কাব্যের একদম প্রথম অংশটা, প্রথম স্বর্গের প্রথম অংশটা এখানে তুলে দিয়েছি। এটা প্রথমে লোকে বুঝতে পারতো না, এটা আমি ক্লাসে অনেক জায়গায় বলি বা অনেকেই জানো, যে সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জম্পুরে অকালে। এই জায়গাটা তো যাদের দীর্ঘদিন ধরে পয়ার ছন্দে পড়া অভ্যাস, তারা সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জম্পুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, এইভাবে তাদের কানে কিন্তু আসতো। কিন্তু অমৃত ভাসিনী দেবী তো অকালে বলবেন না, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী হবে না, চলি যাবে গেলা জম্পুরে অকালে। বীরবাহু তার মৃত্যুর পর অসময় সমন ভবনে গেছেন, বীরবাহু চলি যাবে গেলা জম্পুরে অকালে। তারপর আসছে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বলি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাখো বাড়ি। তাহলে এইটা একদম অমিত্রাক্ষর ছন্দের একটা নমুনা। এটা সম্পর্কে গৌরদাস বসাককে, তাই তো, গৌরদাস বসাক কি বলে চিঠিতে লিখেছিলেন, এখানে আবৃত্তির একটা প্রাথমিক বীজ কিন্তু নিহিত আছে। এটা সম্পর্কে মধুসূদন দত্ত লিখে দিয়েছিলেন পরিষ্কার, যে তুমি বারবার পড়ো, পড়ে তোমার নিজের কানকে তৈরি করো, তাহলেই তুমি এই নতুন ছন্দের যে স্পন্দন সেটা অনুভব করতে পারবে। শুধু পড়লে হবে না, মানে শুধু মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো এবং নিজের কানকে তৈরি করো অমিত্রাক্ষর ছন্দ শোনবার জন্য। এটা একটু কেউ পড়ে দেবে, একটু ডাকে এই অংশটা একটু। আর একজন কেউ উঠে আসুক, এখানে মাইক্রোফোন আছে না, আপনি কাল রেজিস্ট্রেশন না করে দুবার প্রশ্ন করে নিয়েছেন, আপনাকে এই সেশনে আমি সুযোগ দেব না। আর একটু অন্যকে পড়ে ডাকছি, অন্য কেউ এসে একটু এটা পড়ো। তুমি তো ভালো পড়বে আমি জানি, একটু অন্যদের সুযোগ দাঁড়াও, পড়ুন। এই তো মাইক্রোফোনটা নিয়ে অমিত্রাক্ষর ছন্দ, তাহলে তাতে লেখা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য বা তার পরবর্তীকালে যে সনেট গুলো, এই সেটা বলার চলনটা আমাদের কিন্তু একদম সম্পূর্ণতই আলাদা। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা জম্পুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী, ইন্দ্রে নিঃশঙ্কিলা বন্দি চরণার বিন্দ অতি মন্দমতি, আমি ডাকি আবার তোমায় সে তো ভুজে ভারতী। আচ্ছা, এই ধরনের কবিতা, এই ধরনের যে লেখা, তাকে আমরা মোটামুটি এখনকার গানে যেরকম একটা পর্যায়ে ধ্রুপদী বা ক্লাসিক্যাল বলে আখ্যায়িত করা হয়, আবৃত্তির ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার নেই যেটা ক্লাসিক্যাল বলে আমরা আলাদা করে দিতে পারি, কিন্তু তাও এই পিসগুলোকে কিন্তু আমরা ক্লাসিক বা ধ্রুপদী হিসেবে আখ্যায়িত করতে পারি। এর যে শব্দ চয়ন, এই শব্দ চয়ন কিন্তু আমাদের এখনকার যে, মানে এখন তো ম্যাক্সিমামই ইংলিশ মিডিয়াম থেকে আসে আর কি, যাই হোক সেটা এখানে সেরকম কয়েকজনকে আমি দেখছি, কিন্তু আর এটা নিয়ে বলছিলাম, তাদের এমনি নর্মাল আমাদের এখনকার যে সাধারণ কথ্য বাংলা সেটা পড়তেও অসুবিধা হয়। কাজে এই ধরনের পিসগুলো যখন আমাদের সামনে আসবে, বিশেষত মানে স্বভাবতই একটু বেগ বেশি পেতে হবে যে এই ধরনের শব্দ কিভাবে আমরা পড়বো। কাজে এটা পড়ার জন্য একটা অন্য ধরনের মানসিক প্রস্তুতি থাকা দরকার, অন্তত মধুসূদনের সেই সময়টাকে জানা। অনেকেই প্রশ্ন করেন যারা ছোটরা, যে কেন এই এত কঠিন কঠিন শব্দ কেন, আসলে তখনও তো বাংলা ভাষা সেইভাবে তো গড়ে ওঠেনি, এখনকার মতন তো সেই রকম রূপ পায়নি।
মানে সংস্কৃত ভাষা তৎসম শব্দের অত্যন্ত আধিক্য আমরা এখানে দেখতে পাই, তাই না? হ্যাঁ, আসলে তখন বাংলা যেটা ছিল সেটা একেবারেই কথ্য বাংলা, মানে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা হতে পারে এটাই কেউ ভাবতে পারতেন না, হ্যাঁ, যে উচ্চমানের সাহিত্য বাংলা ভাষায় হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মধুসূদন দত্ত লিখছেন তখন এই তৎসম শব্দ আসছে, এইভাবে গঠনটা তৈরি হচ্ছে। এইভাবে গঠনটা তৈরি হচ্ছে, তিনি তৎসম যে সংস্কৃত শব্দ ভান্ডার থেকে শব্দ চয়ন করছেন। এবং সেই সময়কার তোমরা যদি বিদ্যাসাগরের গদ্য পড়ো, হ্যাঁ, বা তার আমাদের এখানে একটা পাঠাভ্যাসের জন্য আমরা দিয়েওছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম প্রথম যে, সেটা আমরা একটু পড়বো পাঠাভ্যাসে, আজকে সেই পর্যায়ে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা সেখানে বঙ্কিমচন্দ্রের পৌঁছবো। বঙ্কিমচন্দ্রের ভাষার ক্ষেত্রেও আমরা দেখবো ভাষার সেই ওজস্বিতা, সেই যে গুণ, সেটাকে সেই সময়টাকে না জানলে, কেন তিনি এই ধরনের শব্দ ব্যবহার করলেন সে সম্পর্কে একটা সম্যক ধারণা না থাকলে কিন্তু আমরা এটা সহজে হৃদয়ঙ্গম করতে পারবো না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে মধুসূদনের যুগে থাকা হয়েছে, তাহলে হায়রে কবে কেটে গেছে মধুসূদনের কাল। এবার আমাদের একটু আধুনিকে যাওয়ার পালা। মধুসূদনের পরে আবার একটা যে বড় বাঁক, যিনি এই ধরনের কাব্য ভাষা কিন্তু দীর্ঘদিন ধরে তার একটা অনুবৃত্তি চলেছিল, মাইকেল মধুসূদন, তারপর আগের দিনই আমাদের আলোচনায় যে নামগুলো উঠে এসেছে রঙ্গলাল, হেমচন্দ্র, সেটা থেকে সম্পূর্ণ একদম অন্য ধরনের গীতি কবিতার যে মানে একদম স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, একদম রবীন্দ্রনাথ ঠাকুরে গিয়ে, তাহলে রবীন্দ্রনাথের কবিতার ভুবনে আমরা একটু পৌঁছই। কিন্তু রবীন্দ্রনাথের কবিতাগুলোও যখন আমরা দেখব, সেখানেও দেখব কিন্তু যে তিনি যে শব্দ ব্যবহার করছেন তার মধ্যেও একটা মানে কাব্যিক, কি বলবো, কাব্যিক সৌন্দর্যের উদযাপন আছে, তাই না? আমরা এই প্রসঙ্গে একটু সরাসরি শ্রাবন্তীদি যখন বললো যে মধুসূদনের কাল থেকে এবার আমাদের বেরোতেই হবে, আমরা একদম বেরিয়ে অনেকটা মানে একটা কবি একই বিষয়ের নিরিখে একদম আধুনিক পর্যন্ত, আধুনিক কাল পর্যন্ত কবিদের একটু যদি সমান্তরাল আলোচনাটা করে নিতে পারি এই জায়গাটা, তাহলে বোধহয় অনেকটা আমরা বেরোতে পারবো। প্রকৃতি, গ্রাম বাংলার যে প্রকৃতি, ধরো যদি সেই যে প্রকৃতি, আমরা তো এখন আর সেভাবে গ্রাম বাংলার দিকে যাই না, যারা থাকে বা যারা দূর থেকে এসেছো, মানে যাদের নিয়মিত যাতায়াত আছে, তাদের সামনে একটা ছবি ভেসে ওঠে। তা সেই বঙ্গ প্রকৃতির ছবি কিভাবে তিনজন কবির কাছে তিন রকম ভাবে ধরা দিয়েছে, আমরা একটু সেটা দেখতে পারি। তাহলে এটা রবীন্দ্রনাথ, এটা কোন কবিতার অংশ দেখি কেউ বলো, জোরে, একটু জোরে বলো। হ্যাঁ, 2 বিঘা জমি। তাহলে কি বলছেন উনি? পড়ো একটু, তোমরা পড়ো, একটু দেখতে পাচ্ছ স্ক্রিনে, পড়ো সবাই, সমস্যা নেই। সেই সুন্দরী মম জননী জন্ম তোদের কারো বলার মধ্যে এলো না, ঠিক করে বা নম 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 যে চলনটা আছে সেই বলো, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গৌর ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা কেহ, স্তব্ধ অতল জীবিকার জল, নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু অঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তাহলে এই অংশটা যে আমরা পড়লাম, তাতে কি দেখলাম, একদম জননী, জন্মভূমি বা বঙ্গভূমির প্রতি কবির যে ভালো লাগা। কবি এখানে আমরা জানি যে একটা চরিত্রের নিরিখে এখানে উপেন, যে দীর্ঘদিন ধরে দেশত্যাগী ছিল বা গ্রাম ছাড়া ছিল, সে যখন ফিরে আসছে তার যে অনুভূতি সেটা এই না। কিন্তু এই অংশটুকুকে যদি আমরা বিচ্ছিন্নভাবেও ধরি, বাংলার যে মনোরম বর্ণনা কবি এখানে প্রকাশ করলেন, তার মধ্যে একটা কাব্যিক যে সৌন্দর্যতার উৎসাহ তোমরা বুঝতেই পারছো, এবং বন্দনার যে চলনটা, বাংলাকে তিনি অ্যাড্রেস করছেন, একদম যেন বঙ্গ জননীকে তিনি প্রণাম করছেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। বা যে ভাষার প্রয়োগগুলো তুমি দেখবে, স্নিগ্ধ, সমীর, শান্তির নীড়, ছায়া সুনিবিড়, এই ধরনের, হ্যাঁ, গগন ললাট, একদম প্রত্যেকটা মানে কবির যে নিজস্ব স্বাক্ষর কিন্তু তিনি এর মধ্যে মধ্যে রেখে যাচ্ছেন। এবং এই যে কাব্যিক ভাষা, আমরা পরবর্তীকালে যখন এগোবো তখন দেখবো এই ভাষাগুলো কিন্তু ভাঙছে। এখনকার কোনো কবিতায় কিন্তু তুমি এই গগন ললাট, ছায়া সুনিবিড় বা সমীর,
হ্যাঁ, হেথা হোথা এই ধরনের শব্দবন্ধের প্রয়োগ কিন্তু এখন তুমি আর পাবে না। এখন অনেকটাই তার থেকে আমরা এগিয়ে এসেছি, কিন্তু আবার যখন এই ধরনের কবিতা পড়বো আমাদের একটু পিছিয়ে গিয়ে সেই সৌন্দর্যের কথা মাথায় রেখে, তিনি যে কথা বলতে চেয়েছেন সেটা মাথায় রেখে আমাদের সেইভাবেই উচ্চারণ করতে হবে। আমরা কিন্তু এটা নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগনতলার, এইভাবে কিন্তু বলতে পারবো না এখনকার স্টাইলে। এটা বলতে গেলে আমাদের ভেতর থেকেই আবার সেটা হ্যাঁ আসবে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমি এটা বলবো, তাহলে কিন্তু তাকে সাংঘাতিক নির্মাতা হতে হবে, না হলে নির্মাণ হবে না। আমি সিরিয়াসলি বলছি যে কেউ বলতেই পারে, কিন্তু সেটা তাকে ভেতর থেকে অনেক ভেবে, মানে অনেক কাজ করে ভেতরে ভেতরে, ওই যে কালকে বলছিলেন না, আসলে গানটা গাইতে আমার ছবিটা আঁকতে আমার 3 মাস লেগেছে, ওই তার ভেতরে ভেতরে ওই প্রক্রিয়াটা কিন্তু অনেক দিন ধরে চালাতে হবে, তবে সে একটা নতুন করে নির্মাণ করতে পারবে তার কণ্ঠে। তো সেটা বলা যায় না তা নয়, কিন্তু বলা যায় তো, হ্যাঁ আমি ওটাই বলছি যে অদক্ষ মানুষের নির্মাণ আর দক্ষ শিল্পীর নির্মাণে তফাৎ থাকবে। তো এটা যখন আসবে, আমরা যখন বলবো নর্মালি কিন্তু কবিতাটা ওইভাবে আসবে, ওভাবেই আমাদের বললে শুনতে ভালো লাগবে।